সুপ্রিয় দর্শক, আসলে আমাদের ভিডিওটা লং টাইম হওয়ার কারণে আমরা এটাকে পর্বতে ভাগ করেছি। এবার নতুন প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক দ্বিতীয় পর্বে। তো চলুন। খামারে দানাদার খাবারের পরিমাণ কিভাবে কমানো যায়? হ্যাঁ, দানাদার খাদ্য এটা অনেকেরই প্রশ্ন, এটাও একটা কমন প্রশ্ন। সেটা হচ্ছে দানাদার খাদ্য যা প্রয়োজন তা কিন্তু দিতেই হবে, কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে ভুল করে অনেকেই। ধরেন আপনি এক সময় হিউজ পরিমাণ দানাদার খাদ্য খাওয়াচ্ছেন, কোনো একজন ভালো ডাক্তার বা একটা খামারের পরামর্শে আপনি দানাদার খাদ্য কমাইছেন, তারপরে দেখা যাচ্ছে আরেকজনের সাথে পরিচয় হওয়ার পরে সে আরেকটু কমাই দিল। এইভাবে কমাইতে কমাইতে দেখা যাচ্ছে একটা সময় গরুর দানাদার খাদ্য চাহিদা মতো হয় না, যার ক্ষেত্রে গরুর স্বাস্থ্যহীনতা এবং দুধ উৎপাদন ক্ষমতা দুইটাই কমে যায়। আমি বলবো যে তার যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু দিতেই হবে, যতটুকু প্রয়োজন। এটা কিভাবে দেব? আচ্ছা, এটা কিভাবে, এটা যেহেতু এটার আগের একটা প্রশ্নতে বলেছিলাম যে যার দুধ তার অর্ধেক, হ্যাঁ, এবং প্লাস কিছু করা। তো এটা কমানোর কিছু সিস্টেম আছে, যেটা হচ্ছে যদি প্রচুর পরিমাণে ঘাস থাকে তাহলে এটা কিছুটা কমানো যায়, বা ঘাসের পরিবর্তে যদি সাইলেজ বা খড় থাকে তাহলে সেটাতেও কিছু না কিছু একটু কমানো যায়। কারণ আমরা জানি যে বর্ষাকালে যদি ঘাস থাকে তাহলে দানাদার খাদ্যের উপর চাপটা একটু কমে। আসলে এটা বেশি না, ধরুন 30টা গরু থেকে যদি দৈনিক কি বলি 10 টাকা করে কমানো হয়, তারপরও 300 টাকা, তার মানে 9 থেকে 10,000 টাকা কমে। তো এটাই হচ্ছে সিস্টেম। গাভীকে দৈনিক কত কেজি ঘাস দেওয়া উচিত? হ্যাঁ, ঘাসটা হচ্ছে একটা গাভীর জন্য মূলত আমরা বলে থাকি, বা আমরা যেটা দিই যে 15 থেকে 20 কেজি ঘাস একটা গরুর জন্য প্রয়োজন। এটা আসলে দেওয়া জরুরি। আর ওই যে দানাদার খাদ্য কমানোর যে সিস্টেমটা, এটা আসলে এইভাবেই কমানো উচিত, যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া যায়। ভালো পরিমাণের গাভী বা অতিরিক্ত দুধের গাভী কিভাবে চেনা যায়? ও হ্যাঁ, এইখানেও আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেক খামারি, যারা নতুন খামারি, তারা একটা জিনিস ভুল করে, সেটা হচ্ছে যে গরু চাকচিক্য এবং স্বাস্থ্যবান, ঝকঝকে, মোটা, স্বাস্থ্য ঠিক আছে গরু দেখে গরু ক্রয় করে যেটার মনে হয় অনেক দুধ হবে বা ওলান দেখে, তা আসলে এরকমটা না। গরু চেনার যে কিছু বিষয়বস্তু আছে, যেটা আমি আমাদের চ্যানেলের এবং আরও অনেক চ্যানেলের ভিডিওতে আমি বলেছি, যে দুধালু গাভীর এবং বাচ্চার যে সিমটমগুলো আছে সেগুলা আগে দেখতে হবে, বুঝতে হবে যে এটার দুধ হবে। এবং এটা দুই একটা গরু ক্রয় না করলে আসলে এটা বোঝাও কঠিন, কারণ অবশ্যই দুই একটা গরু কেনার পরে এটা ভালো করে বোঝা যায়। হ্যাঁ, তো যারা বছরকে বছর খামার পরিচালনা করার পরেও ভুল করে, তাদের এটা ব্যর্থতা। তারা এদের শিখার কোনো থাকে না তাদের, বা আগ্রহ থাকে না, যার কারণে তারা এটা ঠকে। তো আমি বলবো যে দুধালু গাভীর যে বিষয়গুলো আছে, তাদের দুধের গাভীর স্বাস্থ্য একটু নরম থাকবে, এবং উলানের চামড়া এবং উলানের যে দুধের যে শিরাগুলা, হ্যাঁ, সেইগুলা স্পষ্ট থাকবে, এবং উলান থেকে বের হয়ে পেটের দিকে এরকম একটা হয়, এটা আমি বলেছি আগেও। এবং চামড়া অনেক চিকন থাকে এবং পশমগুলো চকচকে থাকে, হ্যাঁ, চামড়াগুলো পাতলা থাকে। হ্যাঁ, এরকম কিছু বিষয়বস্তু আছে যে দুধের গাভী চিনার। তো এটা প্র্যাকটিক্যালি আসলে বাস্তবে দেখাতে হবে। এবং আমাদের চ্যানেলে দর্শক, আমাদের চ্যানেলে এরকম একটা ভিডিও আছে, আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন, এবং আমি বলবো এই ভিডিওটা দেখলে অনেকের কাজে আসবে। আর গাভীর মৌলিক চিকিৎসাগুলো কিভাবে করা যায়? হ্যাঁ হ্যাঁ, গাভীর কিছু যে প্র্যাকটিক্যাল জানা দরকার গাভী পালন করলে, বা তাদের যে সুচিত্র যে চিকিৎসাগুলো যেগুলো সচরাচর হয়, এগুলা আসলে আমি এর আগে বলেছি যে ট্রেনিংটা করলে প্রাথমিক যে চিকিৎসাগুলো এইগুলা শিখাই দেয় তারা, বা লক্ষণ বিলক্ষণগুলো শিখাই দেয় তাদের। শিখার পরে সেই চিকিৎসাগুলো করা যায়। বা আমি প্রত্যেক সময় বলবো যে একটা গরুর লাখ টাকার একটা সম্পদ, শুধু 200-500 টাকা একটা ডাক্তারকে দেওয়ার জন্য ডাক্তার নাই না, তার অনেকেই ভুল করে, আমি এটা না বলি। তো আমি বলি যে ডাক্তার দেখান। তবে হ্যাঁ, অনেক সময় রাত অনেক, বা ডাক্তার আজকে নাই, আসতেছে না, ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার নিজে জানা থাকতে হয়। এই ক্ষেত্রে ট্রেনিং করলে নিজের জানা থাকে, এবং অনেক বই পুস্তক আছে, এখান থেকে কিছু শেখা যায়, এবং কিছুদিন খামার পরিচালনা করলেও কিছু শেখা যায়, এবং অভিজ্ঞ রাখাল থাকলেও তাদের কাছ থেকেও কিছু শেখা যায়। কারণ অনেক এই দেশেও দেখেছে অনেক অভিজ্ঞ রাখালও আছে, যে তারা প্রাথমিক কিছু জিনিসগুলো তারা বুঝে এবং তাদেরকে বলতে পারে। তো প্রাথমিক যে সমস্যাগুলো হয় মূলত যে জ্বর, ঠান্ডা, ম্যাস্টাইটিস এইগুলা লাইগা থাকে, বা পেট ফাঁপা, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে মানে বুঝতে হবে আর কি। একটা গাভীকে বারবার বীজ দেওয়া সত্ত্বেও সেটা কনসেপ্ট হচ্ছে না। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ভিতরে কমন দুইটা সমস্যা, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মিস না কনসেপ্ট করা, বারবার রিপিট করা, আর দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে যে মেস্টাইটিস। তো
এই প্রশ্নটার উত্তরে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেহেতু হলস্টাইন ফ্রিজিয়ান যে গরুগুলো এটা মূলত আমাদের বাংলাদেশের না, এটা অন্য একটা রাষ্ট্রের গরু আমাদের বাংলাদেশে এসে ক্রসব্রিড করে আস্তে আস্তে ধাপে ধাপে আগায় নেওয়া হচ্ছে, যার কারণে আবহাওয়ার সাথে অ্যাকসেপ্ট না, যার কারণে মিসকনসেপ্টের হারটা কম। এবং আরেকটা জিনিস হচ্ছে যেহেতু কৃত্রিম জিনিসটা অনেক সময় রেজাল্টটা একটু কমই আসে, ঠিক আছে, কারণ ওটার যে একটা সেক্সুয়াল প্রবলেম থাকে, সেক্সুয়াল ব্যাপার স্যাপার থাকে, সেটা কৃত্রিমের ক্ষেত্রে করলে হয় না। আবার অনেক সময় দেখা যাচ্ছে তার গরুর জরায়ের সমস্যা থাকে, জরা ইনফেকশন থাকে, ওই ক্ষেত্রেও বীজ দিলেও বীজ কনসিভ করবে না। আরেকটা সমস্যা থাকে যে বীজ যে সিমেন্টটা, এটা শুক্রাণুটা যদি আপনার জীবিত না থাকে বা বোঝার তো কোনো ক্যাপাসিটি নাই যন্ত্র ছাড়া, তো অনেকেই এআই কর্মীর যে তাদের টাকার জন্য, তাদের দুর্বলতার কারণে এই যে বীজটা কম রাখে। আবার আরেকটা জিনিস হচ্ছে অনেক খামারের গায়ে হিট বোঝানো, অনেক সময় অনেক গাভী লং টাইম আপনার মিউকাস ভাঙার পরে মনে হয় যে হিট আসছে, তো এআই কর্মী সে আসে বিধায় মিউকাস দেখেই সে বীজটা দিয়ে যায়, এও একটা প্রবলেম থাকে। তো এরকম আরও অনেক সমস্যায় আছে যেটা কারণে বীজটা মানে কনসিভের হারটা কম এবং 5-6 বার বীজ দেওয়ার পরেও যদি আবার হিটটা যদি না আসে তাহলে কি করা উচিত? হ্যাঁ, ওই ক্ষেত্রে একটা জিনিস যে বীজটা না রাখলে ওইটা দেখা হিট আসতেছে না রাখতেছে না। হ্যাঁ, ওই ক্ষেত্রে দেখা গেছে উপজেলার যে ডাক্তার আছে বা অভিজ্ঞ এআই কর্মী আছে, সেটা তাদেরকে নিয়ে জরা এটা চেক করতে হবে বা সার্ভিসটা দেখতে হবে যে কী অবস্থায় আছে, তারপরে ওইটাকে ট্রিটমেন্ট করে বীজ দিতে হবে। এবং সর্বশেষ আমি যেটা বলি যে এটা হচ্ছে প্রাকৃতিকভাবে দেওয়ার জন্য যে সার আছে সেটা দিয়ে বীজ দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে অনেকে বলে যে না এটা সার ভালো না, এটা দিয়ে বীজ দিলে তো আরও বাচ্চা ভালো হবে না। আমি ওই ক্ষেত্রে বলি আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে বড় প্রশ্ন, খামার থেকে কিভাবে রোগ জীবাণুর পরিমাণ কমানো যায়? হ্যাঁ, রোগ জীবাণু এটা একটা কমন সমস্যা আমাদের বাংলাদেশের খামারিদের। সেটা হচ্ছে প্রথমে বলবো আমি বায়োসিকিউরিটি বলতে বোঝায় যে মানুষ বায়ু বাতাসের ভিতরে, মানুষের পায়ের ভিতরে মানুষের সাথে যে রোগ জীবাণুগুলো ছড়ায় এইগুলা মেনটেন করার জন্য বা খামারের যেন বাইরের লোকজন না প্রবেশ করতে পারে, এবং অবশ্যই প্রবেশ করলে যেন জীবাণুনাশক স্প্রে দিয়ে বা ফুটপাতের উপর দিয়ে খামারে প্রবেশ করে, তাহলে এই রোগ জীবাণুরা কমানো যায়। এবং খামার যে খাবার পাত্র আছে এবং দানাদার খাদ্য আছে, ঘাস আছে, যে সেইগুলো যেন বড় মানসম্মত এবং পরিষ্কার থাকে, তাহলে রোগ বলাই কম হবে। খামারের জন্য বায়োমেট্রিকটা কতটা গুরুত্বপূর্ণ? এটা খুবই গুরুত্বপূর্ণ, সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যেহেতু কিছু রোগ খুবই মারাত্মক, সেটা হচ্ছে এফএমডি যেটা আমরা বলি, খোরা রোগ। তো এটার মূল একটাই হচ্ছে এটা মানুষের মাধ্যমে এবং গরুর মাধ্যমে এবং গাড়ি ঘোড়ার মাধ্যমে এটা ছড়ায়। কারণ হচ্ছে এটার রাস্তা দিয়ে আমার পায়ের ভিতরে এটার ব্যাকটেরিয়াটা আছে, হ্যাঁ, বা এটার জীবাণুটা আছে, এটার ভাইরাসটা আছে এই রোগের, তো এটা যদি আমার সাথে প্রবেশ করে তাহলে সেটা রোগটা এখানে ছড়াবে। তার এটা যদি প্রতিরোধ করতে হলে যে জীবাণুনাশক স্প্রে করে ঢুকতে হবে। এবং খামার মালিক গাভীটাকে বাঁচানোর সময় এটা কি না, আসলে খোরা রোগ হলে মূলত দুধালু গাভীগুলার এই সমস্যাগুলো কম হয়, হয়তো দুধ উৎপাদন কমে, স্বাস্থ্যহীনতায় ভুগে কিছুদিন, তারপর ঠিক হয়ে যায়, কিন্তু বাচ্চাগুলো একটু বেশি প্রবলেম পড়ে, সেই ক্ষেত্রে একটু সমস্যা হয় আর কি। গাভীর ম্যাস্টিকের কিভাবে কমানো সম্ভব? ম্যাস্টাইটিস যে রোগটা সেটা হচ্ছে এটার বহুত রোগ আছে, এটার ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা সমস্যা হতে পারে দুধ দোহনের কারণে, হতে পারে ফ্লোর স্যাঁতস্যাঁতে বা নোংরা পরিবেশের কারণে, হতে পারে বাচ্চা দুধ খাওয়ার পরে, দুধ দোহানির পরে বাচ্চা দুধটা ঠিক মতো না খাওয়ার কারণে, এবং উলানে আঘাত পড়লে বা বাচ্চা গাভী দোহানির পরে যদি গাভীটা শুয়ে পড়ে, এটার কারণ হতে পারে। কারণ এটার মুখটা অনেক সময় খোলা থাকে এবং ফ্লোরে অনেক ব্যাকটেরিয়া, অনেক জীবাণু থাকে, হ্যাঁ, তো এটার কারণেও হতে পারে। তো আরেকটা জিনিস হচ্ছে যে একটা ম্যাস্টাইটিস আছে একটা গাভীর, ওই গাভীটা দহন করে হাত জীবাণুনাশক দিয়ে না ধুয়ে আবার একটা ভালো এবং সুস্থ গরুকে দুধ দহন করলেও ম্যাস্টাইটিস হতে পারে। এরকম অনেকগুলা কারণ আছে যেগুলা হ্যাঁ, দুধ দোহানির পরে কেন হয়, দুধ মনে হয় যে আমি দুধটা ঠিক মতো দোহাইছি, কিন্তু যদি অভিজ্ঞ না থাকা হয় তাহলে সে বুঝবে না। অনেক সময় দেখা গেছে অনেক গাভীর উপরে দুধ থাকে, এটা খুব সিরিয়াসলি খুব ভালো করে দুধটা নামাইতে হবে, দহন করতে হবে, তাহলে ম্যাস্টাইটিসটা একটু কম হবে। দহন করার কত সময়ের মধ্যে গাভীটা? হ্যাঁ, কমপক্ষে 1 ঘন্টা গাভীটাকে দাঁড়াকরণ অবস্থায় থাকলে যে টিউবটা যে খোলা থাকে বাটের টিউবটা, এটা মুঞ্জে তারপরে শুইলে কোনো সমস্যা হয় না। এবং গরু দোহানির পরে ফ্লোরে যে দুধ পড়ে, এই দুধের উপরে অবশ্যই পানি দিয়ে দিতে হইব, না তো এখান থেকে জীবাণু সৃষ্টি হয়, এখান থেকে আবার বানে প্রবেশ করে আবার ম্যাস্টাইটিসও। এবং আমি বলি যে দুধ দোহানির পরে গরুকে দাঁড় করানোর জন্য দানাদার খাদ্য বা ঘাস যেটাই দেওয়া হয় না কেন দিতে হবে, যেন গাভীটা দাঁড়িয়ে থাকে,
এইভাবে ম্যাস্টাইটিস পদ্ধতি গাভী রোপক। গাভী সঠিকভাবে হিটে আসলে কিভাবে বোঝা সম্ভব এবং কত সময়ের মধ্যে সেই বীজটা গ্রহণ করা উচিত? এটা আসলে এই গাভী হিটে আসার কিছু লক্ষণ আছে, সেটা হচ্ছে এক একটা গাভীর এক একটা, অনেক গাভীর সাইলেন্ট হিট আসে, অনেক গাভীগুলো অনেক উত্তেজিত করে। এর কিছু আমি সিমটম বলি, সেটা হচ্ছে কিছু কিছু গাভী আছে যে হিট আসলে আরেকটা গরুর উপর বা মানুষের উপর বা বাচ্চার উপর জাম করবে। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে মিউকাসটা আসবে, স্বচ্ছ মিউকাস আসবে এবং জুনিপটটা আসছে, জুনিপটটা ফুলে যাবে। অনেক সময় গরু ঘন ঘন প্রস্রাব করবে, অনেক সময় দেখা যাচ্ছে লেজটা উঁচু করে রাখবে। দুধবতী গাভী হলে দুধের উৎপাদন ক্ষমতা কমে যাবে এবং দুধ সহজে দহন করতে দিবে না এবং গাভী উত্তেজিত থাকবে, সবসময় দেখা যাচ্ছে গাভীটা উত্তেজিত মনে হচ্ছে। আবার অনেক গাভী আছে দেখা যাচ্ছে শুধু মিউকাস ভাঙে আর কিছু বোঝা যায় না, এবং হিট চলে যাওয়ার পরে অনেক কিছু গাভী ব্লাড আসে মিউকাসের সাথে, তখন বোঝা যায় যে গাভীটা মনে হয় হিটে আসছিল। এবং এই গাভীটা যারা লং টাইম লালন পালন করে তারা বুঝতে পারে যে এই গাভীটার 2 দিন আগে কী লক্ষণ ছিল, সে সবসময় কি মিউকাস আসে নাকি নির্দিষ্ট একটা সময়ে আসছে, তো এটা দেখে বোঝা যায় গাভী হিটে আসছে। আচ্ছা, খামার থেকে কিভাবে মশা মাছির এটা দূর করা হ্যাঁ, যায়? মশা মাছির রোধ করার কিছু জিনিস আছে, সেটা হচ্ছে পরিষ্কার। হ্যাঁ, অবশ্যই পরিষ্কার এবং শুকনো রাখতে হবে, তাহলে মশা মাছিটা কম হয়। এবং মশা মাছিটা এটা সিজনাল একটা সময় আছে, বর্ষাকালে এটা শীতের পর পর বর্ষার যে সময়টা, ওই সময়ে মূলত মাছিটা বেশি উৎপাত করে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ছোটোখাটো খামারি তারা যে নেট দিয়ে এটাও প্রতিরোধ করা যায়, এবং বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, যেমন ধরুন ফিনিশ আছে, ফার্ম হাই ক্লিন আছে, এরকম বিভিন্ন কোম্পানির মাছি মারার জন্য ওষুধ আছে, সেগুলা ইউজ করে মাছি গাভীর প্রতিরোধ কোনো করতে। হ্যাঁ, অবশ্যই, যেহেতু বিষ যেটা কীটনাশক, এটা অবশ্যই খাবার পাত্রে যাওয়া যাবে না, এবং খাবারের পাত্রে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবং বিভিন্ন স্প্রে আছে, সেই স্প্রেগুলো করলে দেখা যাচ্ছে মশাটা কম হয়। এবং সবচেয়ে বেশি জিনিস, ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সবসময় পরিষ্কার রাখতে হবে, এবং ফ্যান চালু থাকলে গরমের সময় যেহেতু গরম থাকে, ফ্যানটা চালানো থাকলে শুকাই জায়গা, এখানে মাছিটা কম হয়। জি, প্রশ্ন।